এই তিনটা জিনিস মিথ্যা কথা বলে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বাংলাদেশের সাধারণ মানুষকে লেলিয়ে দেওয়া হয়েছিল বা বা ক্ষিপ্ত করে তোলা হয়েছিল, এই তিনটা জিনিসই কিন্তু বাংলাদেশের উপর চালিয়েছে ইউনূস এবং তার দস্যু বাহিনী। এবং তার যেটা সর্বশেষ খবর আমরা এই ফারুকির, আরো ফারুকি ছাড়া এইভাবে আপনি যদি যত এই ধরনের লোকজন আপনি রাষ্ট্রে নিয়োগ করবেন, এটা অন্যান্য সময় দেখা গেছে, বাইরের একটা মানুষ ভাবে কি রাষ্ট্রের মধ্যে ঢুকলে কেবল অর্থ চুরি আর অর্থ চুরি। এটা ঠিক না। কিছু কিছু জায়গায় চুরি টুরি হয়, যেমন কাস্টমস আছে আপনার, বিশেষ করে কাস্টমস বিভাগ এবং আপনার ট্যাক্স বিভাগ এবং কিছুটা পুলিশ বিভাগে, এইখানে অর্থকড়ি অনেক প্রচুর চলে আসে, বিশেষ করে থানার দারোগা বা কাস্টমসের সব কর্মকর্তা কর্মচারী, ট্যাক্সের সব কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন ক্ষেত্রে প্রশাসনেরও ওদেরও অনেক জায়গায় সুযোগ আছে বা আসে। কিন্তু বাংলাদেশের 90% সরকারি কর্মচারী তো তার বেতনের উপর নির্ভরশীল, হয়তো 10%-এর কাছে টাকা আসে, কিন্তু বাইরে থেকে সবাই মনে করে যে এখানে গেলেই চুরি, এবং যে কোনো একটা এরকম বেসরকারি লোককে নিয়োগ দিলে কিন্তু তারা এইভাবে ঝাঁপিয়ে পড়ে রাষ্ট্রের টাকা আত্মসাৎ করার জন্য, যেটা ফারুকি করেছে। এবং সে যে রেস্টুরেন্ট থেকে বিল বানিয়েছে সেই রেস্টুরেন্টের সাথে নাকি সাংবাদিকরা যোগাযোগ করেছে, তারাও তাজ্জব হয়েছে। তার মানে রেস্টুরেন্টের নামটা দিয়ে শুধু বিল বানিয়ে টাকাগুলো তুলে নিয়ে গেছে, এবং যত তাড়াতাড়ি পারা যায়। তাও কি গণভবনকে তারা জাদুঘর করছে। আমার কিন্তু অবাক লাগে ভাবতে যে এই গণভবন এবং প্রতিটা চাকরিতে 13 লাখ টাকা করে নাকি ঘুষ নিয়েছে ফারুকি। কারা চাকরি করতে আসলো, মানে কার এত বড় দুঃসাহস হয় যে গণভবনকে জাদুঘর করা হবে, সেই জাদুঘরে সে চাকরি করবে? তার কি ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা নাই? এই দেশে তার বসবাস করতে হবে না? মানে কত বড় জঙ্গি হলে বা কত বড় কি বলবো ব্যর্থমিস হলে বা কত বড় চিন্তাহীন একটা, আমি জঙ্গি ছাড়া তো কোনো কিছু বুঝে পাই না, যে মানে কত বড় হঠকারী হলে গণভবন জাদুঘর হচ্ছে, সেখানে আবার চাকরিও নিচ্ছে, সেখানে আবার 13 লাখ টাকা ঘুষও দিচ্ছে। যেই চাকরিতে থাকলে এমন একটা সময় আসবে যে 14 গোষ্ঠী হয়তো এই দেশে থাকতে পারবে না ওই চাকরিতে থাকলে, সেটা কিন্তু সে ভাবলো না। মানে কত বড় হঠকারিতা চিন্তা করতে পারেন? সেই দুর্নীতি, এটা যে শুধু ফারুকি করেছে এটা তো না, এই দুর্নীতি আরো কতজনে করেছে। আমরা আজকে রেজওয়ানার ইয়েতে দেখলাম একটা পুরোপুরি একটা রাজাকারের বাচ্চা, এবং সবচেয়ে উদ্ধত ছিল সারাক্ষণ ইউনূসের সময়, গণস্বাস্থ্য দখল করেছে, সেখানকার ট্রাস্টি না কি ছিল তাকে সে মব করার হুমকি দিয়েছে। তারপরে আসিফ নজরুল কি বলেছে? আসিফ নজরুল তো ওই যে ইয়েতে বিবিসির একটা ছেলের সাথে তো সাক্ষাৎকার দিয়েছিল, সেটা তো আমরা সবাই দেখেছি। সে কিন্তু ওইখানে বোঝা গেছে যে আসিফ নজরুলও কিন্তু ভয় পেয়ে গেছে। অথচ আসিফ নজরুল ইউনূসের দস্যুতার কালে ইউনূসের পরে দ্বিতীয় যে লোকটা সবচেয়ে বেশি দুর্নীতি করেছে সেটা কিন্তু আসিফ নজরুল, এবং তার যে মন্ত্রণালয় এবং সেখানে যে বিভিন্ন ধরনের নিয়োগ বাণিজ্য, তারপরে আপনার একে ধরা, তাকে জেল থেকে ছাড়া, জামিন দেয়া, হাজার হাজার কোটি টাকা আসিফ নজরুল কিন্তু লোপাট করেছে। এবং সে কিন্তু আবার চ্যালেঞ্জ দেয় যে আমি লোপাট করলে এটা আপনারা প্রমাণ করেন। আসিফ, প্রমাণ যখন হবে তখন কি তুমি আসলে বেঁচে থাকতে পারবে? আইনের তোমাদের তো আসলে একুল ওকুল দুকুল চলে গেছে। যেইভাবে বাংলাদেশ আজকে যেই বিপদে পড়ে গেছে বাংলাদেশ, তার জন্য ইউনূসের পরে কিন্তু সবাই আসিফকেই দোষবে। তো আসিফের ওই ইন্টারভিউতে কিন্তু আমি দেখেছি যে ওর কিন্তু মানে ভয়েসে সেখানেও মনে হচ্ছিল পাচ্ছিল, কারণ শেখ হাসিনাকে ফেসিস্ট এক জায়গায় একটুখানি বলেছে, আর কিন্তু শেখ হাসিনার নামে কোনো কথা বলার মতো সাহস নাই, ও কাঁপছিল। একদিন কিন্তু সব জঙ্গি, এই ইউনূস সহ সবাই কিন্তু শেখ হাসিনার নামে কাঁপবে। শেখ হাসিনা কিছু করবে না, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ এই জঙ্গিগুলোকে যে কি করবে, এটা কিন্তু আপনার একটুখানি বাছবিচার থাকলে কিন্তু মানুষ বুঝতে পারে যে বাংলাদেশ আজকে যে পর্যায়ে চলে এসে জঙ্গি উত্থানের পর থেকে যেভাবে এর অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, সামাজিক অবকাঠামো কিংবা রাষ্ট্রের অবকাঠামো ধ্বংস হয়ে গেছে, এবং সমাজের যে গ্রন্থিগুলা ছিল, মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা, ছোটর প্রতি বড় শ্রদ্ধা, বা শিক্ষকের প্রতি ছাত্রের যে শ্রদ্ধা, সবকিছুই তো ইউনূস ধ্বংস করে দিয়েছে। একটা প্রজন্মের লেখাপড়া ধ্বংস করে দিয়েছে। আজকে ইউনূসকে দেখলাম
ইয়ে করছে, হ্যাঁ 3-0 নিয়ে কি একখান জানি করছে বাংলাদেশে, সেখানে একটা একটা ঘরে 25-30টা জঙ্গি, পিওর জঙ্গি নিয়ে এখন ইউনুস কিন্তু কাজ করছে। সেখানে কে আছে ইউনুসের পাশে? ওই লামিয়া, লামিয়া আছে, লামিয়া দিচ্ছে লেকচার আর ইউনুস লেকচার দিচ্ছে। দেখুন এই ইউনুসকে এক সময় সারা বাংলাদেশের পত্র পত্রিকায় কিন্তু যখন লিখতো, নোবেল জয়ী লিখতো, আজকে ইউনুসকে কি লেখে, ইউনুস সম্পর্কে আজকে সারা বাংলাদেশের মানুষের সম্পর্কটা কি এইটা। এবং ইউনুস তার অর্থ ছাড়া সবকিছু হারিয়েছে, অর্থ কামিয়েছে অনেক, কিন্তু এই অর্থ তো ইউনুস কবরে নিয়ে যেতে পারবে না। এটা 9-6 করে লামিয়াকে নিয়ে এসে কতদিন আনন্দ করবে? তার তো মানে বয়সের সীমা তো আছে, 100 বছর, তার মানে আরো 10 বছর, এরপরে তো এগুলো ওর কাজে লাগবে না। 100 বছরে লামিয়াকে নিয়ে এসে কত টাকা খাবে? দেখুন ইউনুস লামিয়ার বিষয়টা আপনারা অনেকে হালকা করে দেখছেন। আমাকে ওই দিন এক বন্ধু আমার ফেসবুকে পোস্টে এসে ইয়ে করেছে যে ইউনুস তার স্ত্রীকে বিষ খাইয়ে মাজুর বানিয়ে, অর্থাৎ প্রতিবন্ধী বানিয়ে সেই লামিয়াকে নিয়ে ঘোরে। এই জিনিসটা সত্য মিথ্যা জানি না, কিন্তু এই ইউনুসের ব্যাপারে এই ধরনের একটা জিনিস, এবং যেইভাবে সে লামিয়ার জন্য সে যেইভাবে ক্রেজি, এবং এই ব্যাপারে বাংলাদেশের কোনো মানুষের কোনো কথা, তার যেসব চাকর বাকর ছিল, ওই যে আপনার তার ডাকাততন্ত্রে যেগুলা ছিল, তহিদ হোসেন টোসেন, কেউ তো হয়তো বলতেও পারে যারা একটু, যে স্যার আপনি লামিয়াকে নিয়ে এইভাবে ঘোরাঘুরি করবেন নাকি? ইউনুস কি কারো কথা শুনেছে? ইউনুস এগুলাকে কিচ্ছু মনে করে না। ও মনে করে যে আমার পেছনে যেমন ট্রাম্প আছে, আমার পেছনে তেমন বাইডেন ছিল, এত শক্তি থাকতে আমি এগুলা কারো কথাকে কি পাত্তা দিতে হবে? কিন্তু ইউনুসের ব্যাপারে দেখেন, যতগুলা কথা আগে বলা হয়েছিল সেগুলা তো সব সত্য প্রমাণিত হয়েছে। ইউনুস বিশ্বব্যাংককে পদ্মা সেতু বানানো থেকে সরিয়েছিল, এবং ইউনুস শেখ হাসিনা সরকারের আমলে প্রতিটা, এমনকি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প যাতে গ্রহণ না করে, এটার জন্য কি ইউনুস তার 3-0 বইতে লিখেছে। কত বড় বাটপাত দেখেন, তার 3-0 একটা হলো কার্বন এমিশন জিরো করা, কার্বন এমিশন জিরো করারই প্রজেক্ট হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, সেটা নাকি আবার যাতে শেখ হাসিনা বন্ধ করে, এটা নাকি বইতে লিখেছে। আমি জানি না, আমার আজকে ফেসবুক পোস্টে এসে একজন এটা কমেন্ট করেছে যিনি বইটা পড়েছেন। আর রাষ্ট্র ক্ষমতা হাতে পেয়ে সে কিভাবে মানে উন্মাদের মতো অর্থকড়ি লুট করলো, এটা ভাবতে যেমন অবাক লাগে, আবার এটাও তো সত্য যে ইউনুস যে সত্যিকার অর্থে মানে এর চেয়ে যে খারাপ মানুষ হতে পারে না। আপনি চিন্তা করে দেখবেন, আপনি কোনোভাবে ইউনুসের চেয়ে কোনো একটা খারাপ মানুষ আপনি ইতিহাসে বলুন, সমাজে বলুন, দেশে বলুন, বিদেশে বলুন, আপনি কিন্তু পাবেন না। সেই রকম একটা বদমাশ যদি তার এত সাহস থাকে যে বাংলাদেশকে সে শোষণ করার ব্যাপারে বৃদ্ধাঙ্গুলি দেখায়, সে তার বউরে হাত ঠ্যাং ভেঙে বিছানায় যদি আপনার পঙ্গু করে রাখে, এইটাতে অবিশ্বাস করার তো কিছু নাই। যাই হোক, আমি এগুলো বলছি ইউনুসকে বোঝানোর জন্য। ইউনুস লামিয়ার সাথে কি করলো না করলো এগুলো তো আমাদের এটা তার ব্যক্তিগত পর্যায়ে আমরা ছেড়ে দিতে পারতাম, কিন্তু ইউনুস তো লামিয়াকে নিয়ে গিয়ে সেই লন্ডনে কোটি কোটি টাকার হোটেল ভাড়া দিয়েছে বাংলাদেশের টাকায়, তাই না? যখন রাষ্ট্রের অর্থ অপচয় করে এগুলা করে, তখন কিন্তু আবার ওইটা ব্যক্তিগত বিষয় আর থাকে না। যাই হোক, আমরা কিন্তু এই দস্যুগুলার, আমি ইউনুস এবং ইউনুসের যে সরকার, এটাকে ডাকাত এবং ডাকাত বাহিনী, ডাকাততন্ত্র বলেছিলাম। সর্বশেষ এই ফারুকির যেটা দেখলাম এবং দিন দিন বের হচ্ছে, এটাকে তো আর ডাকাততন্ত্র বলা যাচ্ছে না, এটা পুরো ছিল একটা রাক্ষসতন্ত্র। মানে কতগুলা রাক্ষস রাষ্ট্রের উপর হুমড়ি খেয়ে পড়েছে, এখানে কামড় দিয়েছে, ওইখানে কামড় দিয়েছে, একদম রাষ্ট্রটাকে আপনার একদম খোসা, মানে আখের খোসার মতো তৈরি করে দিয়ে রাষ্ট্রটাকে রেখে ওরা চলে গেছে। সেটা যেমন ক্ষতি, আবার রাষ্ট্রের আপনার চিন্তা করেন, রাষ্ট্রকে যেভাবে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করার জন্য যেভাবে উঠে পড়ে লেগেছিল, সেইটা একটা ক্ষতি। আমি তো মনে করি যে শুধু 32 ভাঙ্গার জন্য ইউনুস আর ইউনুসের দস্যু বাহিনী একদিন যে কাফারা দেবে, সেটা তারা কিন্তু এখনো বুঝতে পারছে না যে কোন কাফারা এই ইউনুস তার দস্যু বাহিনী 24-এর জঙ্গি কোয়ালিশনকে দিতে হবে। দেখুন, পবিত্র কোরআন শরীফের একটা আয়াতের একটা খণ্ডাংশ আমি বলি, সেটা আপনারা সবাই জানেন, ওটার ব্যাখ্যা বিভিন্ন জন বিভিন্ন ভাবে দেয়, সেটা আমার দরকার নেই, শুধু লাইনটা আমার দরকার। সেটা হলো যে আল্লাহ তাআলা বলেছেন, কেউ যদি আমার একটা বান্দাকে খুন করে, সে যেন পুরা মানব জাতিকে খুন করলো। আমাদের কাছে কিন্তু বিষয়টা তাই, আমাদের কাছে
যদি আপনার 32 নাম্বার ভাঙে, আমাদের সবাইকে খুন করলো, এই হিসাবে আমরা এটাকে বিবেচনা করব। আমাদের এটার ব্যাপারে কিন্তু আমাদের চেতনা, আমাদের ভালোবাসা সেই পর্যায়ের। এবং এই ইউনুসকে তো ওই যে তাজ হাসমি এসব উন্মাদরা তো বলছিল যে সব আওয়ামী লীগকে মেরে ফেলেন, সেটা তো আর পারে নাই, কিন্তু 32 ভেঙেছে। 32 ভাঙ্গা মানে সব আওয়ামী লীগকে কিন্তু মেরে ফেলার শামিল। এবং সেই প্রতিক্রিয়াটাই কিন্তু ইউনুস বাহিনীর উপর হবে। এটা যে শুধু আওয়ামী লীগ সমর্থক, মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থকরা করবে তা না, যেভাবে সারা বাংলাদেশের মানুষকে সে চুষে খেয়েছে রাষ্ট্রটাকে ফোকলা করার মধ্য দিয়ে, এই সবাই কিন্তু এই ইউনুস বাহিনী 24-এর জঙ্গি বাহিনীর উপর একদিন লাফ দিয়ে পড়বে। আপনারা এটা একেবারে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন। গণভবনকে জাদুঘর বানাতে গিয়ে জঙ্গি ফারুকী 6 মাসে নাস্তার বিল দিয়েছে 1,20,00,000 টাকা। এবং এই সংক্রান্ত আরো বিভিন্ন খরচের নমুনা বা খরচের হিসাব আপনারা পত্রিকায় বা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। এখান থেকে আমরা নতুন করে জানতে পারলাম যে ইউনুস এবং সেই ডাকাততন্ত্রের সদস্যরা কিভাবে বাংলাদেশটার উপর হামলে পড়েছিল। আপনি চিন্তা করেন, জঙ্গি ফারুকী, যাকে আমরা নাটক সিনেমা নির্মাতা হিসাবে চিনতাম, যদিও আমরা সচেতন মানুষ একেবারে দীর্ঘদিন থেকে জানতাম যে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী জামাত এমনকি সাংস্কৃতিক ফ্রন্টে তাদের অনেক জঙ্গি নিয়োগ করেছে এবং ফারুকী ছিল সেই জঙ্গিদের মধ্যে সেরা। সে নাটক করে, সিনেমা করে নাম করেছে এবং জঙ্গিবাদের সবচেয়ে বড় এখানে প্রহসনটা কি জানেন? জঙ্গিবাদ সবচেয়ে বড় যে জিনিসটার নিয়ে তাদের যত জটিলতা, অর্থাৎ তাদের যৌনতার চাহিদা মেটানো, এটাই কিন্তু জঙ্গিবাদের মূল অসহায়ত্ব, এটাই মূল চাহিদা। এবং এই অসহায়ত্ব চাহিদাকে সাইকোলজিক্যালি তাদেরকে এমনভাবে অসহায় করে ফেলে। এই জন্য জঙ্গিদের মূল আক্রমণ কিন্তু এই একই জিনিস, নারী পুরুষের আপনার রিলেশনশিপের উপর। ওপেন রিলেশনশিপ চলবে না, অর্থাৎ কোনো ধরনের আপনার গঠনমূলক কিছু চলবে না, নারী আপনার বস্তায় বন্দি থাকতে হবে। কিন্তু ওরা নিজেরা এইটাকে অনেক বেশি সংরক্ষণ করতে চায় এবং এই যেখান থেকে একাধিক বিয়ে তারা ফরজ করে এটাকে বাধ্যতামূলক করে এটাকে উৎসাহ দেয়, নানান ধরনের যুক্তি এটার পক্ষে স্থাপন করে। সেই একই জিনিস কিন্তু নাটক সিনেমার মধ্যে এই ফারুকী সবসময় বিক্রি করেছে। এই জঙ্গিটাকে ইউনুস ধরে নিয়ে এসে সে সরকারি টাকা পেয়ে পাগল হয়ে গেছে। এমনকি আওয়ামী লীগ সরকারের আমলেও সে মানে কোটি কোটি টাকার বিভিন্ন প্রজেক্ট কার্যকর করেছে, সেসব খবরও আমরা দেখেছি। আমাদের দেশটাকে আপনার 24-এর জঙ্গিরা যেভাবে ইউনুস আসার পরে যেভাবে দুর্নীতি শুরু হয়েছে, এটা কিন্তু অতীতে কোনো সময় ছিল না। এটা এর মধ্যে একটা প্রাকৃতিক কিংবা আল্লাহর তরফ থেকে দেয়া একটা গজব হিসাবও এটাকে আমরা দেখতে পারি। কারণ হলো শেখ হাসিনা সরকারের বিপক্ষে জঙ্গিরা, বিশেষ করে পিনাকি, কনক সারোয়ার, ইলিয়াস এবং সব ধরনের জঙ্গি যে তিনটা কথা বারবার বলেছে, একটা দুর্নীতি, একটা গুম খুন, আর একটা হলো ভারতের কাছে দেশ বিক্রি। এগুলা যে এক একটা কত বড় আপনার দেশের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে বা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কত বড় এক একটা মিথ্যা ছিল, এটা প্রমাণ হওয়ার সাথে সাথে আরেকটা জিনিস প্রমাণ হয়েছে। এই জিনিসগুলা, তিনটা জিনিসই ইউনুস রাষ্ট্র ক্ষমতাটা হাতে পাওয়ার পর এই তিনটা জিনিসই সে কার্যকর করেছে। দুর্নীতি, সে লাফিয়ে পড়েছে। ইউনুসের দুর্নীতিটা না আমার চোখের সামনে এইভাবে ভাসে যে আপনি যদি আপনার ঘরে একটা ডাকাত ঢুকে যায়, সে ডাকাত কি নিবে না কি নিবে, কি নিবে না কি নিবে, এটার উপর একটা লাফিয়ে পড়ে, ওটার উপর একটা লাফিয়ে পড়ে। যদি এটিএম শামসুজ্জামান যদি অভিনয় করে এটা দেখাতে পারতো, আমার কাছে ওই রকম মনে হয় যে সে সব কিছুর উপর লাভ দিয়েছে ইউনুস। আপনার আদম ব্যাপারীর লাইসেন্স থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স, তারপরে 666 কোটি টাকা মাপ নিয়ে নেয়া, গ্রামীণ ব্যাংকের জন্য নানান সুযোগ সুবিধা, গ্রামীণ ফোনের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা, কোনোটাকে সে বাদ দেয় নাই। এবং নগদ টাকা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেখে যাওয়া নগদ টাকা শেষ হওয়ার পরে সে ঋণ করেছে।
সেই ঋণের একটা হিসাব ওই দিন গোলাম মওলা রানী দিল যে বাংলাদেশে 3 লক্ষ কোটি টাকা ছিল শেখ হাসিনার আমলের ঋণ, সেইটা বশিরের কথায়, অর্থাৎ যে বাণিজ্য উপদেষ্টা নামে যে ডাকাত ছিল ইউনুসের, সে বলে গেছে যে সেটা 23 লক্ষ কোটি টাকা এখন বাংলাদেশের বৈদেশিক ঋণ, অর্থাৎ ইউনুস একাই 20 লক্ষ কোটি টাকা ঋণ করেছে শুধু খাওয়ার জন্য। এই হিসাবগুলো আমি হয়তো কতটা শুদ্ধ বলছি জানি না, কিন্তু আপনারা সবসময় এই 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 হিসাবটুকু প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রটাকে যে জায়গায় রেখে গেছে সেখান থেকে এসে কোন জায়গায় ইউনুস এসে কিভাবে আপনার এই দেশটাকে শোষণ করলো, এই ডাকাতিগুলা করলো, অর্থনৈতিক দুর্নীতি করলো, এটা তো আছে অর্থনৈতিক দুর্নীতি। আবার শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গুম খুনের কথা বলতো, সেই গুম খুনে দেখা গেছে যে সবচেয়ে বড় গুম যে ইলিয়াস আলী, সেটা কিন্তু বিএনপির নেতারাই বলেছেন যে এটা তাদের অভ্যন্তরীণ কোন্দল। আর কিছু বানোয়াট গল্প ছিল যেগুলো আপনার ভূমধ্যসাগরে যেসব বাংলাদেশিরা ইউরোপে যাওয়ার পথে হারিয়ে যায় তাদেরকেও তারা এই তালিকায় ঢুকিয়েছে। আর এসে ইউনুস কি করলো, আওয়ামী লীগের নেতা কর্মীদের আপনার এমনকি সংখ্যালঘু শ্রেণীকে রাস্তায় পিটিয়ে মারলো। আবার আরেকটা জিনিস যেটা ভারতের কাছে দেশ বিক্রি, যেটা আমি সবসময় বলে এসেছি যে সম্পূর্ণরূপে একটা মিথ্যা গুজব ছিল, সেটা সত্যি সত্যি ইউনুস কিন্তু দেশটা আমেরিকার কাছে বিক্রি করে দিল। সেই আপনার রিসিপ্রোকাল নাম দিয়েছে বাণিজ্য চুক্তির, মানে পারস্পরিক বাণিজ্য চুক্তি, যেখানে আসলে পারস্পরিকতার কিছু নেই, যেটা পালন করার জন্য কিন্তু তারেক রহমানকে যে কংগ্রাচুলেটরি মেসেজ নামে যে কাগজ পাঠিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প, সেটাতে কিন্তু একেবারে ধমকের সুরে বলে দিয়েছে যে এটা তোমাকে পালন করতে হবে। তারপরে তো তারেক রহমানের থেকে অনেকে আশা করে যে উনি চুক্তিটা বাতিল করবে, কিভাবে করবে, ভয়ে তো সাহস পাবে না এরা এটার সাথে কথা বলার জন্য। যেটা বলতে চাচ্ছিলাম যে সংক্রান্ত বিষয়ে তারা আরো বেশি করে তার কারণটা হচ্ছে তার দলের একটা অংশ, এবং যেহেতু জামাত ইসলাম দীর্ঘ সময় তাদের সহযোগী ছিল এবং এখন বর্তমান সংসদে তাদের বলা যেতে পারে ভাড়াটে বিরোধী দল, তো বাংলাদেশের এই উগ্র জঙ্গিবাদের একটা সাইলেন্ট সাপোর্ট, ক্ষেত্র বিশেষে প্রকাশ্য সাপোর্ট জামাত ইসলামের থাকে। বিএনপির নেতৃবৃন্দের একটা অংশ এটার সাথে হচ্ছে বিভিন্ন পর্যায়ে জড়িত থাকা প্রমাণ আমরা পেয়েছি। তো এই কারণেই এই ব্যাপারে তারা কথা বলতে একটু রিজার্ভ ফিল করে। আমরা 2 রকম বক্তব্য শুনতে পেয়েছি। উপদেষ্টা জাহিদ একরকম বলেছেন, অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী এক ধরনের কথা বলেছে। তো আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কথাটাই আমাদের কাউন্টে নেওয়া উচিত, কিন্তু রিয়েলিটি হচ্ছে বর্তমানে বাংলাদেশে এই জঙ্গিবাদ একটা তীব্র আকার ধারণ করেছে। তার প্রমাণ শুধুমাত্র আপনার যে টিটিপি, তেহরিকে তালিবান, পাকিস্তানের যাদের সম্পৃক্ততার অভিযোগে তাদেরকে ধরা হচ্ছে তাই না, আজকে কিন্তু আপনার ফিলিস্তিন ভিত্তিক একটা মানে হামাসের সাথে হচ্ছে কানেক্টেড একটা জঙ্গি সংগঠন আল আকসা, তাদের 4 জনকে গ্রেফতার করেছে, আজকে ডিবি গ্রেফতার করেছে। এবং এটা ভেরি মাচ এভিডেন্ট যে বাংলাদেশে জঙ্গি কার্যক্রম চলছে। আপনাদের মনে আছে নিশ্চয়ই, বিগত 2025 সালের নির্বাচনের আগে 26শে ডিসেম্বর ঢাকার আপনার হচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জে একটা মাদ্রাসায়, উম্মুল কোরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায়, সেখানে আপনার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এবং সেই প্রতিষ্ঠানটার পরিচালক ছিল আলামিন, যে আলামিন তার এগেইনস্টে পূর্ববর্তী সময়েও জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগে মামলা ছিল, সে জেলে ছিল এবং 2024-এর 5ই আগস্ট পরবর্তী সময়ে সে জেলখানা থেকে মুক্তি পেয়েছে। তো এই উদাহরণগুলো কিন্তু প্রমাণ করে। এর আগে আমরা 2025 সালের পুরোটা সময় জুড়ে ঢাকা শহরে হিজবুত তাহরীরের প্রকাশ্য মিছিল দেখেছি আমরা। এই আইএসের যে কালো পতাকা, সেই কালো পতাকা দিয়ে খিলাফত কায়েমের আপনার মিছিল দেখেছি। অর্থাৎ এটা প্রমাণিত যে বাংলাদেশে জঙ্গিবাদী কার্যক্রম চলমান আছে। তো এটাকে ডিনাই করা, এটাকে অস্বীকার করা আসলে একটা মিথ্যাচারের শামিল। তার কারণটা হচ্ছে আমার কাছে যে জিনিসটা মনে হয়, সিচুয়েশনটা অনেকটাই আউট অফ গ্রিপ। তো তাদের কাছে এইটা সংক্রান্ত বিষয়ে যথাযথ তথ্য নাই, যে কারণে তারা একটা মিথ্যাচারের পথ বেছে নিয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2001 থেকে 2006 সাল সময়ে বাংলাদেশে যেখানে জঙ্গির সবচেয়ে উর্বর সময় ছিল, সেই সময়ও যখন প্রথমে বাংলা ভাইয়ের উত্থান ঘটে রাজশাহী এলাকাতে, তখন তৎকালীন বিএনপি আপনার সরকার কিন্তু বলেছিল যে এই বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি। পরবর্তীতে আমরা দেখলাম যে মতিউর রহমান নিজামী জামাত ছিল গভর্নমেন্টে, মতিউর রহমান নিজামী কথা বলেছিল এবং বিএনপি কিন্তু প্রতিবাদ করে নাই, কারণ তাদের সরকারেরই বক্তব্য ছিল এটা। তো পরবর্তীতে যে জিনিসটা হয়েছে, আমরা দেখেছি যে বাংলাদেশের 63টা জেলায় একযোগে বোমা হামলা হয়েছে।
আমরা দেখেছি বাংলাদেশের বিচারকদের হত্যা করা হয়েছে। 21শে আগস্টের গ্রেনেড হামলার কথা তো আমরা জানি। আমরা সিলেটে যুক্তরাজ্যের হাই কমিশনার আনোয়ার চৌধুরীর উপরে হামলা হয়েছিল। এছাড়া এই জঙ্গি সংক্রান্ত বিষয়টা একটা মহামারী রূপ নিয়েছিল 2006 সাল পর্যন্ত সময়ে। এখন আপনাদের একটা জিনিস মনে রাখা লাগবে যে জঙ্গি কার্যক্রমের জন্য সবচেয়ে জরুরি যে জিনিসটা হচ্ছে এটা ব্রিদিং স্পেস লাগে, তাদের একটা অনুকূল পরিবেশ লাগে। জঙ্গিবাদ একটা বৈশ্বিক সমস্যা, দুনিয়ার যে কোনো রাষ্ট্রে এবং উন্নত বিশ্বেও এই সমস্যা থেকে মুক্ত না, কিন্তু আপনার যথাযথ নিয়ন্ত্রণের মাধ্যমে, লং টার্ম পলিসির মাধ্যমে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আপনার তাদের ক্যাপাসিটি বিল্ড আপ করার মাধ্যমে এই সমস্যা থেকে আসলে দূরে থাকার চেষ্টা করা হয়। আমরা যেটা দেখলাম যে 2024-এর 5 আগস্ট যে কথিত আন্দোলন হলো, সেই আন্দোলনের সময় সকল আপনার বিভিন্ন জেলখানা ভেঙে প্রায় 2200 অপরাধী পালায় গেল, যাদের মাঝে 700 জনকে গ্রেফতার করা হয় না। আর এই 700 জনের অন্তত পক্ষে 100 জন চিহ্নিত এবং আপনার দোষী প্রমাণিত বিভিন্ন জঙ্গি অ্যাক্টিভিস্ট। এর পরবর্তীতে সেখানেই শেষ না, আমরা আরো দেখলাম যে জসিমউদ্দিন রহমানের মতো জঙ্গি নেতা, যে আল কায়েদা আনসারুল্লাহ বাংলা টিমের আধ্যাত্মিক নেতা হিসেবে পরিচিত, সে জেলখানা থেকে বের হয়ে এসেছে, আপনার মিলিটারি সামরিক গাড়ির পাশে দাঁড়ায় এসে বক্তব্য দিয়েছে, এবং এখন পর্যন্ত কিন্তু সে বহাল তবিয়তে তার এই কথিত দাওয়াতি কার্যক্রম, তার উগ্রবাদের প্রচার করে যাচ্ছে। সবচেয়ে আশঙ্কার ব্যাপার হচ্ছে যে এই 3 দিন আগে এই জসিমউদ্দিন রহমানি কিন্তু সেনানিবাসের সেনামালঞ্চে, ঢাকা ক্যান্টনমেন্টের সেনামালঞ্চে অনুষ্ঠিত একটি প্রোগ্রামে সে উপস্থিত ছিল। আমরা দেখেছি যে মেজর জিয়া, কুখ্যাত মেজর জিয়া, যে আপনার অভিজিৎ রায় হত্যাকাণ্ডের সাথে জন্য কনভিক্টেড, তার ট্রায়াল হয়েছিল, সে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, যে আমাদের ব্লগার হত্যাকাণ্ড এবং পরবর্তীতে জাগৃতি প্রকাশনী দীপন হত্যাকাণ্ড, জুলহাস তনয় হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডগুলোর সাথে যে জড়িত অভিযোগে যার বিচার হয়েছিল, সেই মেজর জিয়া তাকে আমরা রিসার্ফেস হতে দেখেছি। সে তার বিচার আপনার প্রত্যাহার করার জন্য সে আবেদন করেছে, সে চাকরি ফিরিয়ে পাওয়ার জন্য আবেদন করেছে, সে ঢাকা ক্যান্টনমেন্ট সংলগ্ন আপনার ডিওএইচএস বনানী ডিওএইচএস সে অবস্থান করছে দীর্ঘ সময় ধরে, এবং প্রকাশ্যে বিভিন্ন সামরিক আপনার সেনা কর্মকর্তাদের অবসরপ্রাপ্ত গ্রুপগুলোতে কিন্তু সে নিয়মিত খুবই অ্যাক্টিভ সে। অর্থাৎ এই জঙ্গি যে স্ট্রাকচারটাকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার আপনার নির্মূল করেছিল, সেই স্ট্রাকচারটা প্রত্যেকে আসলে ফিরে আসা শুরু হয়েছে, এবং ফিরে আসা শুরু হয়েছে তার প্রমাণই হচ্ছে আপনার এই যে টিটিপির যে, এবং এটা কতটুকু মহামারী আকার ধারণ করেছে তার বড় প্রমাণ হচ্ছে যে আমরা এই সাম্প্রতিক সময়ে যে টিটিপির সাথে সম্পৃক্ততার কারণে যাদেরকে গ্রেফতার করা হচ্ছে, তাদের একটা বড় অংশই কিন্তু সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী অর্থাৎ বিমান বাহিনী, নৌবাহিনী, আপনার সেনাবাহিনী, একই সাথে পুলিশ, বিজিবি এবং র্যাবের সদস্য আছে। এখন পর্যন্ত জানা তথ্য মতে প্রায় 50-এর অধিক করা হয়েছে। কারণ আপনাকে বুঝতে হবে যে সমাজে এরা কিন্তু মোটামুটি কাইন্ড অফ, যার একটা সিকিউর জব আছে, সে তো কাইন্ড অফ প্রতিষ্ঠিত একটা মানুষ, শিক্ষিত একটা মানুষ, তাকে যদি আপনার এই পর্যায়ে আপনার এদেরকে কনভিন্স করা হয় বা এদের ব্রেনওয়াশ করা হয় বা এদেরকে জঙ্গিবাদের কার্যক্রম নিয়ে যাওয়া যায়, তাইলে বিহাইন্ড দ্য সিন যে লোকগুলা আমাদের আপনার মার্জিনাল কমিউনিটির মানুষজন, বিভিন্ন মাদ্রাসার স্টুডেন্ট, যাদেরকে আপনার ফোকাস করা হয়, জঙ্গিরা টার্গেট করা হয়, সেই জায়গায় এটার বিস্তার কি পরিমাণ ঘটেছে। সো এইটা স্বরাষ্ট্রমন্ত্রী এই বক্তব্য বাংলাদেশকে এই জঙ্গিবাদ যে উত্থান ঘটছে সেটাকে প্রতিহত করার ক্ষেত্রে আসলে একটা নেগেটিভ বার্তা দিবে। তার কারণটা হচ্ছে যে কোনো সমস্যা সমাধানের মূল বিষয় হচ্ছে সমস্যাটাকে স্বীকার করা, এবং স্বীকার করে তাদের বিরুদ্ধে একটা কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা না দিয়ে যেখানে একটা জঙ্গি নাই, এই ধরনের একটা বক্তব্য দেওয়ার মাধ্যমে আসলে পুনরায় বাংলাদেশের জঙ্গিবাদের উত্থানকে সুযোগ করে দেওয়া হচ্ছে বলে আমি মনে করি। বিমান বাহিনী যাদেরকে গ্রেফতার করা হলো, এত কোনো ফলো আপ জানেন? আচ্ছা, বিমান বাহিনী এই গ্রেফতারের ব্যাপারটা কিন্তু একটু ইন্টারেস্টিং ভাই। এখানে একটু এটা বলতে হবে যে এই গ্রেফতারটা আসলে কিভাবে শুরু হয়েছে। এখন পর্যন্ত যাদের গ্রেফতার করা হচ্ছে তারা প্রায় প্রত্যেকেই, আমি যতটুকু মানে গণমাধ্যমে তথ্য এসেছে বা আমি যতটুকু তথ্য অ্যাক্সেস করতে পেরেছি, তারা টিটিপি অর্থাৎ তেহরিকি তালিবান পাকিস্তানি সদস্য। এখন এই ইন্টেলটা কিভাবে আসলো? বিমান বাহিনীর একজন ওয়ারেন্ট অফিসার, সে মাস 2 আগে আপনার যুদ্ধ করতে পাকিস্তান চলে যায় পারমিশন না নিয়ে এই টিটিপির পক্ষ হয়ে, এবং সেখানে সে অ্যারেস্টেড হয়। অ্যারেস্ট হওয়ার পরে তাকে জিজ্ঞাসাবাদ করে এর সাথে কে কে জড়িত ছিল সেই সব তথ্যগুলো নেওয়া হয়। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে 2025 সালেও কিন্তু পাকিস্তানি সেনাদের হাতে 4 জন বাংলাদেশি নিহত হয়েছিল। একজন আপনার ফয়সাল আহমেদ জুবায়ের, আপনার ফয়সাল হোসেন আহমেদ জুবায়ের, এবং 2 জনের নাম নিশ্চিত হওয়া যায় না। সো 4 জন টিটিপির আপনার সদস্য যারা বাংলাদেশ থেকে পাকিস্তান গিয়েছে যুদ্ধ করার জন্য,
তারা নিহত হয়েছিল এবং ধারণা করা হয়ে থাকে যে 25 থেকে 30 জন ইতিমধ্যে পাকিস্তানে যুদ্ধ করছে। তো এখন যে গ্রেফতারটা চলছে এইটা পুরোটাই কিন্তু হচ্ছে পাকিস্তানি ইন্টেল থেকে পাওয়া। আমি আবারও বলছি যে এখন যারা গ্রেফতার হচ্ছে যে এরা টিটিপির সাথে সম্পৃক্ততার অভিযোগে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে টিটিপি কিন্তু বাংলাদেশের ভূমিতে কখনোই হচ্ছে আপনার সক্রিয় কোনো জঙ্গি সংগঠন হিসেবে না, তারা এখানে বেসিক্যালি রিক্রুটমেন্ট হিসেবে কাজ করে। এবং আমরা দেখেছি ইউনূস পরবর্তী সময়ে পাকিস্তান থেকে নামে বেনামে বিভিন্ন আপনার হচ্ছে জিহাদি জঙ্গি সংগঠনের লোকজন এসে তারা এই জঙ্গিবাদের বিস্তার এখানে ঘটিয়েছে এবং এখান থেকে তারা আসলে ম্যান সাপ্লাই করছে। কিন্তু সমস্যা যে জিনিসটা হচ্ছে, সরকার শুধুমাত্র এবং কেবলমাত্র টিটিপির লোকজনকে ধরছে। সো কাউন্টার টেররিজম কখনোই সিলেক্টিভ হইতে পারে না। আপনাকে জঙ্গিবাদ নিয়ত করতে হলে আপনার প্রত্যেকের এগেইনস্টে ব্যবস্থা নিতে হবে। পাকিস্তান সেনাবাহিনীর তথ্য মতে যেহেতু টিটিপি পাকিস্তানের এগেইনস্টে কাজ করছে, সে কারণে টিটিপি কে হচ্ছে আপনার তারা ধরছে। কিন্তু আমরা দেখেছি আগস্ট পরবর্তী সময় 2025 সালে পাকিস্তানের আরেক জঙ্গি সংগঠন লস্করে তৈয়বা, তার অন্যতম আপনার হচ্ছে আধ্যাত্মিক নেতা হাফিজ গানি বাংলাদেশে এসেছিল। সে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাতে হচ্ছে একাধিক মিটিং করেছে এবং সেটা আমাদের সরকার পেট্রোনাইজ করেছে। সেই লস্করের তবে সেই মিটিং এর পর আপনাদের মনে আছে যে 2024 মে মাসে যে পেহেলগামে যে অ্যাটাকটা হয়েছে, এই অ্যাটাক পরবর্তী সময়ে আপনার এই লস্করে তায়েবার যে সামরিক সাধারণ প্রধান সাইফুল্লাহ সাইফ সে বলেছিল যে এর পূর্ব পাকিস্তানে আমাদের ভাইরা প্রস্তুত হচ্ছে, পরবর্তীতে এই হিন্দুস্তান অর্থাৎ ভারতে দুই পার্শ্ব থেকে আক্রমণ করা হবে। অর্থাৎ এটা পরিষ্কার যে বাংলাদেশে লস্করে তায়েবা অর্থাৎ এলটি এর কার্যক্রম চলছে। আসেন অন্যগুলা যেগুলো আছে, মানে আমাদের বাংলাদেশের কোন কোন হচ্ছে ফ্র্যাকশন কাজ করে। এরপর হচ্ছে জৈশ-ই মোহাম্মদ, যেটা পাকিস্তানের ধারণা করা হয়ে থাকে ইন্টেলিজেন্সের আপনার হচ্ছে সহায়তায় গড়ে, তাদের অ্যাক্টিভিটিস বাংলাদেশে শুরু হয়েছে এবং তার বেশ কিছু দৃশ্যমান এক্সাম্পল আছে। আমরা দেখলাম এই জসিমউদ্দিন রাহামি এবং মেজর জিয়া, যারা আনসারুল্লাহ বাংলা টিম অর্থাৎ আল কায়েদার যে বাংলাদেশ লিড, তারা অ্যাক্টিভ হয়েছে। আমরা ইয়ার থেকে যেটা পেলাম আপনার কেরানীগঞ্জে যে হামলাটা হয়েছে সেটা করেছে জেএমবি। তার মানে জেএমবি অ্যাক্টিভ আছে। আপনার আরেকটা নতুন সংগঠন 2017 সালে মানে 23 সালে 20 সালের পরে ফাংশন করেছিল, কারণ নরমালি কি হয় এই জঙ্গিগুলো বারবার তাদের নাম পরিবর্তন করে, রূপ পরিবর্তন করে। যখন হচ্ছে আপনি একটাকে এলিমিনেট করবেন, একটাকে নিষিদ্ধ করবেন, তখন নতুন নামে রিসার্ফেস করে। তো বাংলাদেশে 24 পরবর্তী সময় সর্বশেষ যে জঙ্গি সংগঠনটা অ্যাক্টিভ ছিল সেটা হচ্ছে আনসার আল জিহাদ ফিল হিলদাল শিরকিয়া। তো সেটা হচ্ছে আপনার এই মূলত আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 2023 সালে কুমিল্লা থেকে বেশ কিছু ইয়াং ছেলেরা অপহরণের শিকার হয়েছিল বা নিখোঁজ হয়ে গেছিল। পরবর্তীতে তাদেরকে হচ্ছে পাহাড়ি অঞ্চল থেকে গ্রেফতার করা হয় যে তারা আসলে ওইখানে ট্রেনিং করতে গিয়েছিল, জুনিং ট্রেনিং এ। তো এই যে এই আপনার হচ্ছে এই সংগঠনটার কথা বললাম, তারা মূলত এই আমাদের যে সেপারেটিস্ট গ্রুপ আছে কুকি চীন, তাদের সাথে সম্পৃক্ত। কুকি চীনের কাছ থেকে তারা সামরিক ট্রেনিং নেয় এবং হচ্ছে অস্ত্র কালেক্ট করে। তো এদেরকে মোটামুটি 2023 সালে এই সংগঠনটাকেও কিন্তু হচ্ছে আপনার প্রায় নির্মূল করা হয়েছিল। আমার তথ্য মতে, এবং এটা আমি কনফিডেন্টলি যতটুকু আমি জানি, যে 2025 সালের পরবর্তী সময়ে এটা আবার অ্যাক্টিভ হয়েছে এবং বান্দরবনের থানচিতে তাদের কাছে হচ্ছে আরেকটা হ্যান্ড ওভার করেছে, প্রায় 5 কোটি টাকার মতো কুকি চীনকে দেওয়া হয়েছে নতুন করে ট্রেন আপ করার জন্য। এই কথাটা আলাদা করে বলার কারণ হচ্ছে যে এই প্রতিষ্ঠানটার সাথে, এই সংগঠনটার সাথে অর্থাৎ জামাতুল আনসার ফিল হিন্দা শারকিয়া, এই সংগঠনটার সাথে জামাতের আমির এর ছেলে জড়িত আছে এবং এই অভিযোগে সে গ্রেফতারও হয়েছিল। তখন জিজ্ঞাসাবাদে সেটা সম্পৃক্ততার কথা স্বীকারও করেছিল। তাইলে আমি যে প্রতিষ্ঠানগুলোর কথা বললাম, এখানে হচ্ছে আল কায়েদার যে লিড সে আনসারুল্লাহ বাংলা টিম এবিটি অ্যাক্টিভ হয়েছে, লস্করে তাইবা অ্যাক্টিভ, জৈশ-ই মোহাম্মদ অ্যাক্টিভ, আপনার এই জামাতুল আনসার ফিল হিন্দিয়া আর শারকিয়া অ্যাক্টিভ, জেএমবি অ্যাক্টিভ। তো এটা আমি এত দূর থেকে বসে জানতে পারি। সো বাংলাদেশের এই ইন্টেলিজেন্স জানতে পারে না এমন হওয়ার কোনো কারণ নাই, কিন্তু তারা আসলে হচ্ছে এটা এলিমিনেট করার কোনো ইচ্ছা শক্তি তাদেরকে এখন পর্যন্ত দেখানো যায় না। ইউনূস কেন করে নাই সেটা খুব দৃশ্যমান। ইউনূস করে নাই তার একটা বড় কারণ হলো এই ইউনূস যে ক্ষমতায় বসছে, এই 24-এর 5ই আগস্টে যে আন্দোলনের নামে যে হচ্ছে হত্যাকাণ্ডটা হয়েছে, হত্যাকাণ্ড তো হয়েছে এটা দৃশ্যমান, নাম্বার যাই হোক না কেন। সো এই যে স্নাইপারের কথা আমরা জানি, এই যে আপনার হচ্ছে বিভিন্ন উঁচু বিল্ডিং থেকে গুলি করে হচ্ছে আপনার ছাত্রদের বা জনতাদের হত্যা করা হয়েছে, এর সাথে কিন্তু এই জঙ্গি সংগঠনগুলোর সরাসরি সম্পৃক্ততা আছে। একই সাথে সম্পৃক্ততা ছিল হচ্ছে বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসীদের, যে কারণে এই ইউনূস ক্ষমতা দখলের পরপরই জঙ্গিদের মুক্তি দিয়েছে, আপনার শীর্ষ সন্ত্রাসীদের মুক্তি দিয়েছে। আপনি দেখেন গতকালকে একজন শীর্ষ সন্ত্রাসী টুটন, সে হত্যাকাণ্ড হয়েছে। অর্থাৎ বাংলাদেশে এই জিনিসগুলা বাস্তব জঙ্গিবাদের কার্যক্রম বাংলাদেশে পুনরায় শুরু হয়েছে, সেটা কাইন্ড অফ
সরাসরি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হচ্ছে। জসিমউদ্দিন রহমানি ক্যান্টনমেন্টের ভিতরে হচ্ছে যে একজন দণ্ডপ্রাপ্ত আসামি জঙ্গি নেতা, সে ক্যান্টনমেন্টে হচ্ছে আপনার প্রোগ্রাম করছে। আমরা কিছুদিন আগে দেখলাম যে মুফতি ইজহার, যার বিরুদ্ধে যে জঙ্গি কার্যক্রমে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ এবং একাধিকবার গ্রেফতার হয়েছে, সে কিছুদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছে, গিয়ে বলেছে যারা এখনো জঙ্গি অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাদেরকে যেন মুক্তি দেওয়া হয়। এই মুফতি ইজহার তারেক রহমানের সাথে দেখা করেছে। হ্যাঁ, সো এই যে সার্বিক পরিস্থিতিটা বর্তমানে বাংলাদেশের জঙ্গিবাদ বিস্তারের একটা উর্বর ক্ষেত্র, কারণ আপনি ব্রিদিং স্পেস পাচ্ছেন। হ্যাঁ, মানে যে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের যে জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ছিল, সো আপনি যে নামেই যান না কেন তাদেরকে হচ্ছে একাধিকবার তাদেরকে ধরা হয়েছে এবং নির্মূল করা হয়েছে। বাংলাদেশে জঙ্গিবাদ একটা বৈশ্বিক সমস্যা, যেটা বললাম, এটা কন্টিনিউয়াসলি এটাকে আপনার হচ্ছে এটার এগেইনস্টে কাজ করে যেতে হয়, কিন্তু এই 2 বছরে কোনো কাজ হয় নাই। এখানে সবচেয়ে বড় অ্যালার্মিং যে ঘটনাটা ঘটেছে সেই জিনিসটা বলে আমি প্রসঙ্গটা শেষ করব। সেটা হচ্ছে বাংলাদেশের যে সিটিটিসি অর্থাৎ কাউন্টার টেরোরিজম এবং ট্রান্স ক্রাইম, এটাকে কিন্তু খুবই শক্তিশালী হিসাবে তৈরি করা হয়েছিল। এবং শক্তিশালী মানে এটা কি? এই কাউন্টার টেরোরিজমের একটা বড় বিষয় হচ্ছে আপনার সোর্স কন্ট্যাক্ট তৈরি করা, প্রফেশনাল এই ব্যাপারে হচ্ছে প্রফেশনাল হচ্ছে আপনার ল এনফোর্সমেন্ট অফিসার তৈরি করা, তাদেরকে ট্রেন আপ করা, তাদেরকে অভিজ্ঞ করা, যেন হচ্ছে আপনি কোনো একটা লিড পেলে বা কোনো একজনকে গ্রেফতার করে তাদেরকে যথাযথ ইন্টারোগেশনের মাধ্যমে তাদের কাছ থেকে হচ্ছে আপনি আরো অধিকতর তথ্য বের করতে পারেন। বাংলাদেশের সকল গোয়েন্দা সংস্থার সমন্বয়ে একটা স্পেশাল সেল ছিল যারা এটা নিয়ে হচ্ছে কন্টিনিউয়াসলি কাজ করতো। সেই সেলের কার্যক্রম বন্ধ হয়েছে। একই সাথে সিটিটিসিতে যারা আপনার খুবই পেশাদার এবং হচ্ছে দক্ষ কর্মকর্তা ছিল তাদেরকে বিভিন্ন মিথ্যা মামলায় কিন্তু জেলে আটক করে রাখা আসছে, এবং পূর্ববর্তী সময়ে যে সকল জঙ্গি অপারেশন হয়েছে সেই অপারেশনগুলোর সাথে যারা জড়িত ছিল তাদেরকে ধরে ধরে বিভিন্ন মামলায় ঢোকানো হচ্ছে যে এই অপারেশন গুলো ভুল ছিল। এই অপারেশন আপনি দেখেন এখনো কিন্তু তারা জাহিদ বলেন আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা দুইটাই কিন্তু একই কথা একটা টাচ দিয়ে বলে যে আওয়ামী লীগ সরকার এই জঙ্গিবাদটাকে ব্যবহার করতো বা এই জঙ্গিবাদটাকে হচ্ছে একটা নেগেটিভ হিসেবে ইউজ করতো। সো এই কারণে যারা এই সিটিটিসির সাথে জড়িত ছিল, যারা এই প্রফেশনাল ছিল, যারা কাজ করতো, তাদের প্রত্যেকে, সেটা গোয়েন্দা সংস্থা হোক, সেটা পুলিশ হোক বা অন্যান্য প্রতিষ্ঠান হোক, তাদেরকে কর্নার করা হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে, তাদেরকে মামলার আওতায় আনা হচ্ছে। সো এই ক্যাপাসিটি এখনই নাই, তার একটা সবচেয়ে বড় প্রমাণ বলি, এই কেরানীগঞ্জের যে বোমা হামলার কথা বললাম, সেই বোমা হামলাটা হচ্ছে 26শে ডিসেম্বর রাতের বেলায়, সেখানে 6 জন আহত হয়। তো নর্মালি কোনো জায়গায় এরকম বোমা হামলা মানে কি বোমা বিস্ফোরণ হয়েছে, বোমা প্রস্তুত করার সময় বিস্ফোরণ হয়েছে। বোমা বিস্ফোরণের ঘটনার পরে কি হয় যে সেখানে ল এনফোর্সমেন্টের সদস্যরা যাবে, বোম ডিসপোজাল ইউনিট যাবে, তারা সিআইডি যাবে, সেখান থেকে স্যাম্পল কালেক্ট করবে, সেখানে যদি কোনো অবিস্ফোরিত বোমা থেকে থাকে সেটাকে নিউট্রালাইজ করবে। দ্যাট ইজ দ্য স্ট্যান্ডার্ড প্রসিডিওর। তো সেখানে বোমা আপনার হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর অফিসাররা ঠিকই গিয়েছিল, কিন্তু ওরা চলে আসার পরে 30 তারিখ রাতের বেলা আবারও বোমা বিস্ফোরিত হয়েছে। তাহলে আপনি দেখেন যে টিমটাকে ওখানে পাঠানো হয়েছিল ওই জায়গায়, এরা কতটুকু অদক্ষ যে এই ক্রাইম সিনটাকে তারা প্রোটেক্ট করতে পারে না, বা এখানে কোনো অবিস্ফোরিত বোমা আছে কিনা সেটাই করতে পারে নাই। তখন আবার নতুন করে 30শে ডিসেম্বর রাতের বেলায় ওখানে বোমা বিস্ফোরণ হয় এবং 4 জন নতুন করে আহত হয়। সো এটা একটা বড় ইন্ডিকেশন যে আমাদের এই এন্টি কাউন্টার টেরোরিজম ইনিশিয়েটিভটা পুরোটাই ইন্টেনশনালি ইউনূস গভর্নমেন্ট ধ্বংস করে রেখে গেছে। এক তো হচ্ছে তাদেরকে প্রশ্রয় দিছে, অন দ্য আদার হ্যান্ড যারা এটাকে কমব্যাট করতে পারতো তাদেরকে আপনি হচ্ছে ধ্বংস করে দিয়ে গেছেন। সো এই অবস্থায় আপনি চাইলেই ক্যাপাসিটি বিল্ড আপ করতে পারবেন না, ওভারনেট আপনি চাইলে ট্রেন্ড অফিসার তৈরি করতে পারবেন না, আপনি তাদের ভিতরে লোক ঢোকানো লাগে। আপনি যদি তথ্য কালেক্ট করতে চান আপনার এখানে কাভারে এই প্রতিষ্ঠানগুলোর ভিতর হচ্ছে আপনার লোক ইনফিল্ট্রেট করতে হবে। দ্যাট ইজ হাউ ইট অপারেট। সো এই সবগুলো স্ট্রাকচার যেহেতু ভেঙে গেছে, এখন এই স্বরাষ্ট্রমন্ত্রী আর যাই বলুক না কেন এটা দ্রুততম সময়ে, এবং এই যে টিটিডিপি এটা হচ্ছে একটা সিলেক্টিভ আপনার হচ্ছে ইনিশিয়েটিভ, যেহেতু আপনার পাকিস্তান থেকে ইনফরমেশন এসেছে সেটার জন্য করা হচ্ছে, কিন্তু বাকি সবগুলাই খুব ওয়াইল্ডলি কাজ করতেছে এবং সরাসরি পাকিস্তান দ্বারা সহায়তা পাচ্ছে। এলটিটি মানে এলটি অর্থাৎ লস্করে তাইবা এবং হচ্ছে জয়শে মোহাম্মদ, তারা কাজ করতেছে, তারা হচ্ছে মিলিটারিতে কাজ করছে। ও আরেকটা গুরুত্বপূর্ণ যেটা বললাম যে হচ্ছে আপনার হিজবুত তাহরির, তারা ভেরি মাচ অ্যাক্টিভ। আমাদের যে মন্ত্রী পরিষদ সচিব, যে স্বরাষ্ট্র সচিব ছিল নাসিমুল গনি, তার বিরুদ্ধে হিজবুত তাহরিরের সাথে সম্পৃক্ততা থাকার অভিযোগ আছে। বাংলাদেশি হিজবুত তাহরির প্রতিষ্ঠাকালীন মেম্বারদের মাঝে একজন বলে তাকে দাবি করা হয়, এবং এটার এগেইনস্টে উনি কোনো প্রমাণ দিতে পারেন না যে উনি দাবি ছিলেন না। সো বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে, বিশেষ করে বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, এরকম প্রথম সারি বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু হিজবুত তাহরির প্রকাশ্যে কাজ করছে। বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে আপনার সরকারি দপ্তরগুলোতে এদেরকে হচ্ছে রিহেবিলাইট করার চেষ্টা করা হচ্ছে। তো সার্বিকভাবেই
যদি আমি বলি যে বাংলাদেশ আক্ষরিক অর্থে, এটা হচ্ছে টিপ অফ দ্য আইসবার্গ, কিন্তু আক্ষরিক অর্থে এই যে কাউন্টার টেরোরিজমের যে ইনিশিয়েটিভটা লম্বা সময় ধরে তৈরি করা হয়েছিল এবং 2001 থেকে 2006 সালে সারা বিশ্বে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত হয়েছিল, সেখান থেকে বের করে আনা হয়েছিল, সেটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, বর্তমান ক্রিয়াশীল যে দল বিএনপি বলেন, জামাত বলেন, এদের সক্রিয় সহায়তায় এটা পুনরায় ফিরে এসেছে এবং এটার খেসারত বাংলাদেশকে বিষয় দিতে হবে। এবং আমরা কিন্তু অনেকদিন ধরে ভাই কথা বলে আসছি, এবং যে কথাগুলো বলি এটা কিন্তু আতঙ্ক দেখানোর জন্য না, কিছুদিন পরে কিন্তু এগুলো সত্য প্রমাণিত হয়। তো আমাদের কাজ আসলে মানুষকে কনসার্ন করা। আপনারা আপনাদের সন্তানদের প্রতি খেয়াল রাখেন, তারা এই কোথায় যাচ্ছে, কাদের সাথে মিশছে, এই সময়ের বিষয়গুলো খেয়াল করেন, এবং আপনার আশেপাশে অপরিচিত মানুষ বা এই ধরনের কোনো কিছু স্মেল আউট করলে নিজেরা নিরাপদ থাকেন, কারণ রাষ্ট্র আপনাকে কোনো নিরাপত্তা দিবে না, রাষ্ট্র এটার সাথে জড়িত। জামাতের আমিরের ছেলের ব্যাপারে ডিটেল কি জানা গেছে? না, ওকে হচ্ছে 2023 সালে গ্রেফতার করা হয়েছিল, এবং যেটা বললাম যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকারও করেছিল। পরবর্তীতে অবভিয়াসলি এটাকে পলিটিক্যাল মামলা হিসাবে আপনার বলা হয়েছে, বাট বাস্তবতা হচ্ছে হি ওয়াজ পার্ট অফ দিস। এবং এই যে জামাতুল আনসার ফিল হিন্দা সার্কিয়া, এটাই ছিল আসলে আমরা যখন এতে ছিলাম লাস্ট লিড, কারণ এর আগে ধরেন যেহেতু মেজর জিয়ার খুঁজ ছিল না, জসিমউদ্দিন রহমানের ভিতরে ছিল, সো আনসারুল্লাহ বাংলা টিম মোটামুটি হচ্ছে নিষ্ক্রিয় ছিল। তারপরে জেএমবির কার্যক্রম একদমই লিমিটেড পর্যায়ে চলে গেছিল। হ্যাঁ, এরা কিছু কিছু ভিন্ন নামে, যেমন আল্লাহর দল নামে একবার ফিরে আসার চেষ্টা করেছে, এবং সেটা যখন পারে নাই তখন হচ্ছে জামাতুল আনসার ফিলিন্দা সরকিয়া, এবং তারা টার্গেট করেছে ওই কুকিচিন অংশটাকে। যেহেতু অলরেডি ওইখানে একটা সেপারেটিস্ট মুভমেন্ট চলতেছিল, সুতরাং তাদের সাথে ক্লিন আপ করা, তাদের টাকার দরকার আর এদের অস্ত্র দরকার, এইভাবে হচ্ছে একটা টাইম আপ করছিল। এবং সেটাও মোটামুটি 23 সাল নাগাদ এটাকে অলমোস্ট নির্মূল পর্যায়ে একদম প্রত্যেকটা রুট আপনার হচ্ছে রুট ক্লিয়ার করা হয়েছিল। কিন্তু 2025 সালের সেপ্টেম্বরে, টু বি ভেরি স্পেসিফিক, বান্দরবনে আবার কুকিচিনের হাতে হচ্ছে একটা বড় ধরনের অঙ্ক, যেটা আমি বললাম যে আমার তথ্য মতে প্রায় 5 কোটি টাকা নতুন করে এই প্রতিষ্ঠানটা কুকিচিনকে দিয়েছে ট্রেন আপ করার জন্য। এবং এখন পর্যন্ত প্রায় 70 থেকে 80 জন এই প্রতিষ্ঠানের সশস্ত্র আপনার হচ্ছে ট্রেনিং নিয়েছে। তো এটা জাস্ট একটা করাচি ঢাকা ফ্লাইট, এটা কি আসা যাওয়া ইজি করে দিয়েছে? এই যে শুধুমাত্র করাচি এবং ঢাকা আসার ফ্লাইট না, আপনার মনে আছে যে আমরা কিন্তু করাচি থেকে চিটাগাং পর্যন্ত জাহাজ, ডিরেক্ট জাহাজ, এবং সেই জাহাজগুলো কিন্তু অনেক ক্ষেত্রে কোনো ধরনের আপনার যাচাই বাছাই ছাড়া তার মালগুলা আনলোড করা হয়েছে। এবং আপনার মনে আছে 2024 ডিসেম্বরে এই প্রথম যখন করাচি থেকে আসে, সেখানে একটা সম্ভাব্য হচ্ছে এক্সপ্লোসিভ এসেছিল বলে হচ্ছে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন হয়েছিল, যেটা পরবর্তীতে হচ্ছে আপনার হাইড আউট করে ফেলা হয়েছে। অর্থাৎ এই যে আপনার পাকিস্তানপন্থী বিষয়, এবং শুধুমাত্র এই ফ্লাইটে কিন্তু এই বিভিন্ন ধর্মীয় নেতারা আসছে তা না, এই ধর্মীয় নেতারাকে বিভিন্ন হচ্ছে আপনার গজলের দল এসেছে, বিভিন্ন কালচারাল টিমের নামে লোকজন এসেছে, একদম আনইন্টারাপ্টেড। এবং যে ব্যক্তিগুলা যারা সিকিউরিটি ক্লিয়ারেন্স আপনার হচ্ছে সিকিউরিটি ক্লিয়ারেন্স করা হয়েছিল, রিভোক করে দেওয়া হয়েছিল, তাদেরকে পুনরায় সিকিউরিটি ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে। অর্থাৎ আগে সম্ভাব্য হুমকির যে ব্যক্তিগুলো আছে, এদেরকে পাকিস্তানি বেশ কয়েকজন নাগরিককে এরকম ভাবে হচ্ছে রেড লিস্টেড, ব্ল্যাক লিস্টেড করা হয়েছিল। এই ইউনুস গভর্নমেন্ট এসে সেই সবগুলা কি হচ্ছে আপনার হচ্ছে সিকিউরিটি ক্লিয়ারেন্স হচ্ছে দিয়ে দিয়েছে, অর্থাৎ তাদের হচ্ছে ব্ল্যাক লিস্ট থেকে উইথড্র করে নেওয়া হয়েছে। এবং এই জিনিসটা কিন্তু এখন চলবে না। আপনারা দেখেন, শুধুমাত্র তাই না, আপনার হচ্ছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারাও বিভিন্ন কাবার নামে কিন্তু নিয়মিত, এটা এই কথিত নির্বাচনের পরেও থেমে যায় না, এটা কন্টিনিউয়াসলি এখন চলমান আছে। আর আরেকটা ইনফরমেশন বলি, আজকে তো 29 তারিখ, 26 তারিখে পাকিস্তানি সেনাপ্রধান আসিফ মুনিরের সাথে বাংলাদেশি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কিন্তু একটা লম্বা সময় মিটিং হয়েছে, মোর দেন 45 মিনিটস। হ্যাঁ, সো লম্বা সময় হচ্ছে টেলিফোন কনভারসেশন হয়েছে, এবং তার একটা বড় মানে ধারণা করা হয়ে থাকে যে এটা টিটিপি সংক্রান্ত এই বিষয়গুলো নিয়ে এসে হচ্ছে কথা বলেছে যে এটা কি হয়ে যাচ্ছে। সো আমার পয়েন্টটা হচ্ছে যে কোনো জঙ্গি সংগঠনকে নির্মূল করতে হবে, যে কোনো না সকল জঙ্গি সংগঠনকে নির্মূল করতে হবে। সো এই ক্ষেত্রে যদি আপনি চুজেন পিক করেন, অন্য কোনো রাষ্ট্রের ইচ্ছা মতো আপনি এই ধরনের কার্যক্রম করেন, সেটা আসলে আপনি এই কার্যক্রমকে আরো নতুন করে উস্কায় দেওয়ার হচ্ছে সামিল। এর আগে আমরা গত বছরের অক্টোবরে দেখেছি আপনার বাংলাদেশস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসে হামলার একটা আপনার হচ্ছে শঙ্কা জানানো হয়েছিল, এবং সেখানে বোম রেসপন্স ইউনিট থেকে বিশাল একটা ডেপ্লয়মেন্ট হয়েছিল। অর্থাৎ ওই আশঙ্কাটা কাইন্ড অফ ক্রেডিবল আশঙ্কা ছিল। তো এইগুলো তো ইন্ডিকেট করে যে বাংলাদেশে এই জঙ্গিবাদের বিস্তারটা খুবই এখন আর আপনার হচ্ছে জাস্ট কোনো ধরনের হচ্ছে পারসেপশন, এটা রিয়েলিটি। সো এই রিয়েলিটিটা মাইন্ডে আপনাকে অ্যাড্রেস করতে হবে। কিন্তু আপনি যদি এখানে চুজ ইন পিক করেন, কাউন্টার টেররিজম কখনোই সিলেক্টিভ বা চুজ এন্ড পিকের মাধ্যমে হয় না। যখনই চুজ এন্ড পিক করবেন, তার মানে অন্য জঙ্গি সংগঠনগুলো আরো বেশি সক্রিয় হবে, দে উইল ফিল মোর সেফার, যে আমাদের দিকে কোনো সমস্যা হচ্ছে না, তারা অন্য একটার দিকে হচ্ছে ডাইভার্ট
ঘটনাটা খুব বেশি এখন হচ্ছে সামনে আসে নাই, যেটা আমার ওপিনিয়ন এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এরকম ভাবে জিনিসটা ঘটেছে। আপনাদের মনে আছে নিশ্চয়ই 2025 সালের এপ্রিল মাসে ট্রাম্প রেসিপ্রোকাল ট্যাক্স আরোপ করে বিভিন্ন কান্ট্রির, মানে অলমোস্ট সব কান্ট্রির উপর যাদের সাথে তাদের ট্রেড ডিফিসিট আছে, এবং তখনই এই বাংলাদেশ এইটা নিয়ে হচ্ছে আলোচনা শুরু করে এবং অন্যান্য কান্ট্রি আলোচনা শুরু করে। আপনি খেয়াল করে দেখবেন যে এপ্রিলের পরে মে মাসে 12 মে তো আওয়ামী লীগকে হচ্ছে নিষিদ্ধ করা হইলো, মের 4 তারিখে খুব সম্ভবত 4 বা 5 তারিখে গাজীপুর থেকে ফেরত আসার পথে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা হয়েছে। এই সংক্রান্ত একটা ব্যাপার, তার কোনো আহত কোনো খবর নাই, কিচ্ছু নাই, এরকম একটা হচ্ছে রুমার ছড়ায়া একটা সাজানো আপনার হচ্ছে আন্দোলন করা হইলো এই যমুনার সামনে। সেখানে সিটি কর্পোরেশন থেকে বাতাস গেল, পানি গেল, আর হচ্ছে যমুনা থেকে খাবার আসলো, দিয়ে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো। এটা শুধুমাত্র আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ড বা নিয়মতান্ত্রিক যে রাজনৈতিক কর্মকাণ্ড সেটা থেকে দূরে খাওয়া না, এটা একটা বড় কারণ ছিল যে তারা জানতো যে তারা আসলে এই ধরনের একটা হচ্ছে এনডিএ স্বাক্ষর করতে যাচ্ছে, দেশ বিরোধী চুক্তি করতে যাচ্ছে। বেসিক্যালি আওয়ামী লীগকে রাজনীতি ময়দান থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে, যেন আওয়ামী লীগ জনগণের সাথে নিয়ে এই দেশ বিরোধী চুক্তির ব্যাপারে কোনো ধরনের প্রতিরোধ প্রতিবাদ কর্মসূচি দিতে না পারে। এটা হচ্ছে বটম লাইন। তারা কি করলো, মে মাসে এই এনডিএ এর কাগজপত্র ইনিশিয়ালি ড্রাফট করলো এবং জুন মাসে হচ্ছে একটা এনডিএ চুক্তি স্বাক্ষর করা হলো। তখনই বাংলাদেশের গণমাধ্যমে এবং আমরা বেশ কিছু সোর্স থেকে অ্যাক্সেস করতে পারলাম এই চুক্তির সারবত্তা কি। তো সেই চুক্তিতে উল্লেখ করা ছিল যে 25টা বোয়িং বিমান কিনতে হবে, গম কিনতে হবে, এলএনজি কিনতে হবে, এগুলা ক্রয় সংক্রান্ত বিষয়। কিন্তু পলিসি লেভেলে আরো অনেকগুলো বিষয় ডিটেইলিং করা হয়েছে, যেখানে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট মানে ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয় মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তুলে দেওয়া হয়েছে। তো এই চুক্তি নিয়ে যখন আমরা ইনিশিয়ালি কথা বলা শুরু করলাম, আমরা আর্টিকেল লিখলাম বা গণমাধ্যমে একটু কথা বললো, তখন শেখ বশির উদ্দিন তৎকালীন আপনার হচ্ছে বাণিজ্য উপদেষ্টা, সে বলেছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করার সময় এই বোয়িং বিমান কেনার ব্যাপারে তাদেরকে সিরিয়াস মনে হয় নাই। সেটা কিন্তু সে গণমাধ্যমে বলেছে, বাংলাদেশি গণমাধ্যমে, এবং এখনো ক্লিপ পাবেন। তো এটা এই বক্তব্য সে দিয়েছে হচ্ছে আগস্ট মাসে, অথচ আমরা দেখতে পাইলাম জুলাই মাসে। আগস্টেই বাংলাদেশ বিমানের পরিচালনা পরিষদ পুনর্গঠন করা হইলো, শেখ বশির উদ্দিন নিজে এটার চেয়ারম্যান পদে বসলেন। ডক্টর ইউনূসের এই যে আপনার তৈয়ব যে আপনার পদ ছেড়ে বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছে, ডাক ও টেলি যোগাযোগ যে প্রতিমন্ত্রী মর্যাদা ছিল তাকে দেওয়া হয়েছে, নির্বাচন কমিশনের ইয়াকে দেওয়া হলো, আর হচ্ছে আদিলুর রহমানকে নতুন করে হচ্ছে এই বোর্ডে ইনকর্পোরেট করা হয়েছে। করা হওয়ার সাথে সাথেই কিন্তু তারা এই কার্যক্রম শুরু করে, অর্থাৎ তারা যে ধারাবাহিকভাবে মিথ্যাচার করে আসছে তার উদাহরণ হচ্ছে এটা। তো এখন ফাস্ট ফরওয়ার্ডে আসেন যে তারা ইনিশিয়ালি চুক্তির কার্যক্রম তখন মানে ওই বোয়িং বিমান কার্যক্রম তখনই বাংলাদেশ বিমান শুরু করেছিল, এবং পরবর্তীতে নির্বাচনের 3 দিন আগে খুবই তাড়াহুড়া করে 9 ডিসেম্বর একটা চুক্তি করা হইলো, এবং তখন ফাইনালি আমরা এই চুক্তির ডিটেলটা পাইলাম। সেটা বাংলাদেশ থেকে আসে নাই, আমরা জানতে পারলাম ইউএসটিআর অর্থাৎ মার্কিন যে ট্রেড অথরিটি আছে তারা এটা হচ্ছে তাদের ওয়েবসাইটে পাবলিক করলো, এবং আমরা যেটা আশঙ্কা করেছিলাম তাই হয়েছে, যে বাংলাদেশের স্বার্থকে প্রতিটা জায়গায় ভুলুণ্ঠিত করা হয়েছে, এবং সর্বতভাবে মার্কিন যুক্তরাষ্ট্র যা চায় সেটা বিমান হোক, জাহাজ হোক, আপনার গম হোক, এলএনজি হোক, সবকিছু তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। একই সাথে পলিসি লেভেলে এমন ধরনের ফর্মুলেশন আনার কথা বলা হয়েছে যেটা আসলে সর্বতভাবে বাংলাদেশের স্বার্থকে ক্ষুণ্ণ করে। এই সরকার আসলো, খেয়াল করে দেখেন এই সরকারের যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, এই খলিলুর রহমানের ব্যাপারে বিএনপি একাধিক কথাবার্তা বলেছে, কিন্তু এই খলিলুর রহমানকে তাদের পররাষ্ট্রমন্ত্রী হিসাবে মেনে নিতে হইলো, বানাইতে হইলো। বানানোর পরেই খলিলুর রহমান যে বক্তব্যটা দিল সেটা হচ্ছে এই যে বাণিজ্য চুক্তি, সেই বাণিজ্য চুক্তি মানতে হবে। তার কারণটা হচ্ছে এই বাণিজ্য চুক্তির ব্যাপারে বিএনপি জামাত সম্মত ছিল, অর্থাৎ ইকুয়েশনটা খুব পরিষ্কার। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মাধ্যমে রাজনৈতিক ময়দান থেকে দূরে রাখা হইলো, একটা সাজানো নির্বাচন করা হইলো, এবং বিএনপি জামাত এরা আপনার এই দেশ বিক্রির চুক্তিতে সাক্ষী হিসাবে এবং একটা পক্ষ হিসেবে উপস্থিত ছিল, যে কারণে তাদের আসলে এখান থেকে বের হয়ে আসার কোনো সুযোগ নাই। এখন আসেন বোয়িং বিমান কেনার ব্যাপারে। বাংলাদেশের বর্তমান যে ফাইন্যান্সিয়াল সিচুয়েশন, অনেকেও কিন্তু মনে করতে পারে যে হরমুজ প্রণালীর বা মধ্যপ্রাচ্যের এই ক্রাইসিসের কারণে আমাদের এই মূল সমস্যা। এই মধ্যপ্রাচ্য বা হরমুজ প্রণালীর ক্রাইসিস অবশ্যই একটা মানে একটা হচ্ছে ফ্যাক্ট, বাট বাংলাদেশের যে জানালি ক্রাইসিস এটার জন্য হরমুজ প্রণালী খুব বেশি দায়ী না। কারণ হলো আপনার যখন হরমুজ প্রণালী বন্ধ হয়েছে বা এই ইরান এবং হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র কনফ্লিক্ট হয়েছে, তখন পর্যন্ত যদি আমাদের জ্বালানি সাপ্লাই রেগুলার থাকতো, আমাদের যদি রেগুলার এলসি গুলো থাকতো, তাইলে কিন্তু আমাদের 35 থেকে 65-60 দিনের যে জ্বালানি রিজার্ভ এমনিতেই থাকার কথা, আমাদের এই ক্রাইসিসটা হওয়ার কথা না। সাথে আরেকটা জিনিস বলি, হরমুজ প্রণালী বন্ধ করার পরে ইরানের থেকে একটা বার্তা দেওয়া হয়েছিল যে 13টা দেশকে তারা হরমুজ প্রণালী অতিক্রম করতে দিবে, এবং তখন বাংলাদেশ থেকে 5টা জাহাজের নাম পাঠানো হয়ে গেছিল, আদতে জাহাজ ছিল একটা।
বাকি 4টা জাহাজ কেন ছিল না? কারণ হচ্ছে এই এলসি ওপেন করা হয় না এই তেল আনার জন্য। আমার মুদ্রা কথা হচ্ছে যে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি এত বাজে অবস্থায় আছে যে আমরা জ্বালানি, এলএনজি এগুলো ক্রয় করার মতো হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি নাই। সরকার এই হরমুজ প্রণালী বন্ধ বা মধ্যপ্রাচ্যের কনফ্লিক্ট সরকারের জন্য সাপে বর হইছে, তারা এটার এলিবাই দিয়ে বাঁচতে পারছে, কিন্তু এটা আর 2-3 মাস পরে পারবে না। এখন পর্যন্ত এই জ্বালানি সংকট আর্থিক আপনার হচ্ছে ইউনূসের করে দেওয়া আর্থিক অব্যবস্থাপনা, লুটপাটের কারণে এবং বর্তমান সরকারের হচ্ছে কোনো ধরনের ম্যানেজমেন্ট পলিসি না থাকার কারণে তারা কিন্তু এই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের ভিতরে আছে। যেটা আপনি বলছিলেন যে সরকারের এই 2 মাসে এখন 73,000 কোটি টাকার উপরে হচ্ছে তারা লোন করেছে, ইউনূস করে গিয়েছে 3,28,000 কোটি টাকা। সো আলটিমেটলি তো হচ্ছে আপনার এখন সরকার তার পরিচালন ব্যয়, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দিচ্ছে হচ্ছে টাকা ছাপায়া, কিন্তু টাকা ছাপায়া তো হচ্ছে আপনি এলএনজি বা তেল কিনতে পারবে না, সেটার জন্য আপনার ডলার লাগবে। তো ইউনূস যে তার কথিত রিজার্ভ বাড়ানোর কথা বলে গেছে, সেই রিজার্ভের মানে আদতে প্রকৃত অবস্থা কি সেটা নিয়ে আমি ডাউটফুল। এখন কথা হচ্ছে যে সরকারের আসলে এই ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি এখন নাই এইগুলা কেনার জন্য, যতটুকু প্রয়োজন ততটুকু কিনতে পারছে না। এর মাঝে বোয়িং তাকে কিনতে হচ্ছে। কারণটা হচ্ছে যে জিনিসটা বললাম যে এই বোয়িং কেনার দস্তখত দিয়েই তারা আসছে, এবং যে পার্টি এটার সাথে সম্পৃক্ত তারাও হয়তো বুঝতে পেরেছে যে এই গভর্নমেন্টের যে ফাইন্যান্সিয়াল সিচুয়েশন বা বর্তমান যে অবস্থা, তারা কতদিন কন্টিনিউ করবে এই ব্যাপারে তারা ডাউটফুল, যে কারণে তারা দ্রুততার সাথে এই চুক্তিগুলো মেটেরিয়ালাইজ করতে চাচ্ছে, অর্থাৎ তাদের যেগুলো প্রাপ্য ছিল এইগুলো নিয়ে নিতে চাচ্ছে। লাস্ট একটা কথা বলবো যে আমরা দেখলাম সরকার বোয়িং বিমান কিনছে হচ্ছে 14টা বোয়িং বিমান কিনছে, আর মাঝে 10টা হচ্ছে 787 সিরিজের, আর 4টা হচ্ছে 737 সিরিজের। 737 ছোট নেরো বডি যেটা ডোমেস্টিকের জন্য, আর 787 হচ্ছে আপনার ওয়াইড বডি লার্জার বিমান, যেগুলো ড্রিম লাইনার বলা হয় বা এর আগের বেলায়। তো আপনি যদি অনলাইনে আপনার সার্চ দেন, এখন তো এই তথ্য প্রযুক্তির যুগে কোনো কিছুই আপনার গোপন না, তো এইগুলার আলটিমেট প্রাইস হচ্ছে আপনার রাফলি 150 মিলিয়ন থেকে 175 মিলিয়ন, ডিপেন্ড অন আপনি কিরকম ভাবে হচ্ছে কন্ডিশন গুলো কি কি থাকে, আপনি কতদিনে হচ্ছে ডেলিভারি নিবেন, আপনি পেমেন্টটা কিভাবে করবেন, হ্যাঁ আপনি কি ধরনের মডিফিকেশন নিবেন। বাট ইন জেনারেল যদি আমি বলি তাহলে হচ্ছে আপনি মোটামুটি 150 মিলিয়ন থেকে 160 মিলিয়নে আপনি 787 বোয়িং পাবেন। আমি কিছুক্ষণ আগে একদমই অথেন্টিক সোর্স যারা বোয়িং এ কাজ করে আমার একজনের সাথে থেকে জিনিসটা ক্লিয়ার হয়েছে। তো আপনি 10টা কিনছে হচ্ছে আপনার 787 সিরিজের বিমান, আমি যদি 150 মিলিয়ন করে ধরি তাহলে এই 10টার দাম হচ্ছে 1.5 বিলিয়ন, আর যে 4টা আপনার 737 কিনছে সেটার দাম হবে 60 থেকে 65 মিলিয়ন। আমি যদি 75 মিলিয়ন করে ধরি তাহলে সেটার জন্য আসবে হচ্ছে 300 মিলিয়ন, অর্থাৎ এই 14টার বাজার মূল্য হওয়ার কথা হচ্ছে আপনার 1.8 বিলিয়ন। এই 14টার বাজার মূল্য, কিন্তু আমরা কিনছি হচ্ছে 2.8 বিলিয়ন দিয়ে, অর্থাৎ $1 বিলিয়ন কিন্তু এখানে নাই। সো কেন এই মানে আপনার হচ্ছে এই চুক্তিটা এত দ্রুততার সাথে মেটেরিয়ালাইজ করার জন্য আপনার আগ্রহ দেখা যাচ্ছে, তার কারণ হচ্ছে যে এখানে যারা বাংলাদেশের পক্ষে চুক্তি করেছে, যারা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে চুক্তি হয়েছে, তাদের একটা বড় অংশ এখানে কমিশন বাণিজ্য হবে, এবং মূলত ওই কমিশন খোররা যারা এই কমিশনটা খাবে তারা চুক্তির জন্য হচ্ছে এই চুক্তিটাকে মেটেরিয়ালাইজ করার জন্য হচ্ছে পাগল হয়ে গেছে। একই সাথে মার্কিন প্রেশার তো আছেই। খেয়াল করে দেখেন যে এই বিমান এখন অর্ডার দিলে আমরা 2032 সালের আগে ডেলিভারি পাবো না। তো আপনার দেশে যখন হচ্ছে হামের অভাবে আপনার টিকার অভাবে মানুষজন মারা যাচ্ছে, আচ্ছা টিকার কথা বাদ দিলাম, টিকা আপনি এখন ম্যানেজ করছেন, এই স্বাস্থ্যমন্ত্রী নিজে বলেছে যে তাদের জন্য গজ ফেতা কেনার টাকা নাই। এই যখন স্বাস্থ্য খাতের হচ্ছে এই অবস্থা, আমাদের দেশে এলএনজি আপনি টাইম মতো এলএনজি আনেন নাই বইলা বাংলাদেশের সার কারখানাগুলো বন্ধ হয়ে গেছে। আপনি এই সামনের মৌসুমে কৃষকরা সারের অভাবে হাহাকার করবে, আমরা সেচ কার্যক্রম করতে পারি নাই বলে ঠিক মতো বাংলাদেশে অনেক ধানের ক্ষেত ফেটে চৌচির হয়ে গেছে, যেগুলো আপনার কোর ডিমান্ড বেসিক জায়গা, সেগুলোকে আপনি অ্যাড্রেস না করিয়া আপনার ব্যক্তিগত মুনাফার জন্য একটা গোষ্ঠী যারা এখান থেকে বেনিফিট পাবে, বেনিফিশিয়ারি হবে, তাদের জন্য হচ্ছে আপনার রাষ্ট্রের এত বড় একটা ক্ষতি করছে মানুষজন কাছে ফারার রেখে। এবং আমি নিশ্চিত থাকেন যে এই জিনিসগুলো তো একদিন সামনে আসবে। বাট আমি যে জিনিসটা বললাম একটু আগে থেকে মানুষজনকে জানাইলাম যে দেখেন এই মানুষজনের এই দুর্দশার সময়ও এই রাষ্ট্রযন্ত্র যারা দখল করেছে, আগে ইউনূস দখল করে নিয়েছিল, এখন তাদের ভার্সন 2 আর অন্য একটা ভেস্টেড ইন্টারেস্টেড গ্রুপের কাছে তার মগজ বন্দুক দিয়া তার ছিল। তো এগুলা এই মৌসুমে যখন হচ্ছে আপনার বন্যার মৌসুম থাকে তখন এগুলো হচ্ছে আবার নতুন করে হচ্ছে বালুর বস্তা বলেন বা যেভাবে ব্যবস্থা নেওয়া সেই ধরনের ব্যবস্থা নিতে হয়। এই ধরনের কোনো কার্যক্রম অর্থাৎ জনগণকে বাঁচানোর মতো কোনো কার্যক্রম তো এরা নিচ্ছে না। সাথে আরেকটা আশঙ্কার কথা বলে রাখি, বাংলাদেশ কোনো জায়গায় কিন্তু এখন মশা নিধন কোনো কর্মসূচি নাই। তো এই যে বর্ষার সময় তো হচ্ছে আপনার নতুন করে হচ্ছে ডেঙ্গু
একটা এডিস মশার বিস্তার ঘটবে এবং ডেঙ্গু কিন্তু এবার মহামারী আকার ধারণ করবে। মানে একের পর এক আমাদের হচ্ছে হামটা এখনো শেষ হয় নাই, অলরেডি বিভিন্ন জায়গায় আপনার হামের পাশাপাশি কিন্তু হচ্ছে হুপিং কাশি বলেন বা যক্ষা বলেন সেটার হচ্ছে প্রাদুর্ভাব ফিরে আসছে, এইডস ফিরে আসছে বাংলাদেশের উত্তরাঞ্চলের অনেকগুলো জেলায়। হ্যাঁ, ফিরে এসেছে মানে হচ্ছে রোগীর সংখ্যা হচ্ছে প্রতিনিয়ত বাড়ছে, একই সাথে সামনে হচ্ছে ডেঙ্গু আসতে যাচ্ছে। তো এই প্রত্যেকটা জিনিস কি করতে হয় যে আপনার মানে সরকারের কাজে হচ্ছে একটা রাষ্ট্রে বিভিন্ন ধরনের সমস্যা প্রতিনিয়ত আসবে এবং সরকারের হচ্ছে মেইন কাজ হচ্ছে সরকারের সেই ক্রাইসিস গুলা ম্যানেজ করা এবং প্ল্যান করা, এহেড অফ টাইম প্ল্যান করা, যেন এই ক্রাইসিসটা আসার আগেই যেন হচ্ছে নির্মূল করা যায়। আর তারপর ক্রাইসিস চলে আসলে সেখানে হচ্ছে আপনার লস মিনিমাইজ করা যায়। কিন্তু আমাদের সরকার দেখলাম যে কোনো সমস্যা, যেমন হচ্ছে আমাদের দেশে ট্রল করে একটা কথা বলতো না যে প্যারাসিটামল 2 বেলা, এরকম হচ্ছে যে কোনো সমস্যা মানে হচ্ছে একটা কার্ড ধরায় দেওয়া। তো আলটিমেটলি তো হচ্ছে রাষ্ট্রের কোনো জায়গায় মানে সরকার একটা পপুলারাইজড করা না, একটা ওই সিনেমেটিক অ্যাপ্রোচ নিয়েছে। এই বিভিন্ন সিনেমায় দেখেন আমরা এই করবো সেই করবো, তারা হয়তো হচ্ছে মাথায় একটা কি বলে ফিল্ম স্ক্রিপ্ট লিখে নিয়ে আসছে তারেক রহমান, সেই অনুসারে সে অভিনয় করে যাচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে দেশে প্রতিনিয়ত যে সমস্যাটা, বাংলাদেশের মতো একটা ছোট জায়গায় আমরা তেমন ভাবে উন্নত না, তেমন কোনো আপনার প্রাকৃতিক সম্পদ নাই, আমাদের হচ্ছে জনসংখ্যা অনেক বেশি, এরকম একটা জায়গাকে ক্রাইসিস ম্যানেজ করতে হলে আপনাকে অনেক দক্ষ হইতে হবে, আপনার সম্পদের যথাযথ ব্যবহার করতে হবে। হ্যাঁ, আপনি আরেকটা জিনিস এখানে খেয়াল করে দেখেন যে আমাদের এই কৃষকরা এই সেচ পায় নাই, তার জন্য প্রয়োজনীয় রিজাল্ট দেওয়া যায় নাই, আমাদের সার নাই, এখানে তারা হচ্ছে খাল কাটানো কর্মসূচি নিচ্ছে। দুনিয়ার কোথাও এখন হচ্ছে খাল কাটা কর্মসূচি কোন হচ্ছে ফিজিবল সমাধান? আমরা তো সেচ ব্যবস্থার হচ্ছে আধুনিকায়নের মাধ্যমে এই কৃষককে শতভাগ সেচের আওতায় নিয়ে আসছিলাম, এটার জন্য আমরা প্রয়োজনীয় ভর্তুকি দিতাম আপনার এটার জন্য, এবং বাংলাদেশ তো খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়েছিল। এই সেচ বলেন, সার বলেন, কৃষি বীজ বলেন, এগুলো দেওয়ার কারণেই তো আমরা স্বয়ংসম্পূর্ণ হয়েছিলাম, একই সাথে যথাযথ বিপণন ব্যবস্থা। তো আপনি আইসা ওই মানধাতার আমলের আপনার যে কনসেপ্ট ছিল, এটা আপনার রাজনৈতিক এলিমেন্ট যে আপনি খাল কাটা করবেন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে ওনার উপদেষ্টা যে জাহিদ, সে কিছুদিন আগে বলল যে অর্ধেক খাল কাটা নাকি শেষ। তারা বলছিল যে 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন করবে, তার মানে অর্ধেক হচ্ছে 10,000 কিলোমিটার খাল খনন করা। বাংলা এখানে এটা যারা শুনছেন তারা আপনার এলাকায় একটু খোঁজ নিয়ে দেখেন তো কোথায় কোন খালটা খনন হয়েছে, 10,000 কিলোমিটার খাল কোথায় আসলো। এটা কিন্তু বাড়ি ভাই, এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং টেক আছে, এটা কিন্তু তারা ভুল করে বলে নাই ভাই, ভুল করে বলে নাই। কারণটা কি, 10,000 কিলোমিটার খাল খনন হয় নাই, কিন্তু 10,000 কিলোমিটার খাল খননের বিলটা কিন্তু তুলে নেওয়া হয়েছে। অর্থাৎ এই যে এইটা কথাবার্তা বলে তার একটা জাস্টিফিকেশন করে, যে আপনি দেখেন আজকে কৃষি কার্ড বা এরকম প্রভূত কার্ড নিয়ে আসতেছে কেন, এই যে আপনার কৃষি কার্ডের নামে কৃষি কার্ডের ব্র্যান্ডিং এর জন্য 438 কোটি টাকা খরচ করতেছে। মানে একটা কৃষি কার্ড দিবেন, কৃষকরা পাবে মাস শেষে হচ্ছে 250 টাকা করে, কতজনকে দিচ্ছেন কতজন দিবেন তার ঠিক ঠিকানা নাই, কিন্তু এটাকে ব্র্যান্ডিং করার জন্য হচ্ছে আপনি 438 কোটি টাকা খরচ করবেন। কিভাবে ফ্যামিলি কার্ড মানে বলে শেষ করা যাবে না, জ্বালানি কার্ড, এই আপনার হচ্ছে এলপিজি কার্ড। সো প্রতিটা কার্ড যখন দিবেন এই কার্ড ছাপানো নিয়ে একটা ব্যবসা করবে, এই কার্ড কে ব্র্যান্ডিং করার জন্য একটা ব্যবসা করবে। আপনি দেখেন এই পুলিশের ড্রেস আগে চেঞ্জ করা হয়েছে, এখন আবার নতুন করে চেঞ্জ করা হবে। আমার কোয়েশ্চেন হচ্ছে যে ইউনূসের অন্তর্বর্তী সরকার দেশের সবচেয়ে জঘন্যতম সরকার, বিশ্বের ইতিহাসে নিকৃষ্টতম সরকার, কিন্তু এই সরকারের পাশে তো হাত ধরাধরি করে বিএনপি জামাতেই ছিল, তাই না? তখন কেন তারা এটার প্রতিবাদ করলো না যে না এই ড্রেস চেঞ্জটা করা উচিত না? তো তখন তারা সম্মতি দিল, তখন 1,000 কোটি টাকার ব্যবসা সেখানে হয়েছে। এখন আবার হচ্ছে আপনার নতুন করে এই পুলিশদের আপনার হচ্ছে ড্রেস চেঞ্জ করবেন, আবারও 1,000 কোটি টাকার ব্যবসা করবেন। আমার কাছে সার্বিকভাবে ফজলুল বারী ভাই যে জিনিসটা মনে হচ্ছে যে এই সরকারের ভিতরে আমার মানে এই যে এন্টায়ার বিএনপির অ্যাডমিনিস্ট্রেশন, বিএনপির দলীয় নেতাকর্মী বলেন বা এই যে ক্যাবিনেট, এই স্ট্রাকচারটা এদের কাছে এদের প্রচন্ড তাড়াহুড়া মনে হচ্ছে। তাদের কাছে কেন মনে হচ্ছে তারা খুব অস্থির যে যত পারি দ্রুততম সময় এখানে। আমি জানি না যে তারা এই ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বা এই সিচুয়েশন গুলো আসলে ম্যানেজ করার যেহেতু তারা কোনো প্ল্যান নাই, তারাও মনে হয় তাদের স্থায়িত্ব নিয়ে ডাউটে আছে। তা না করলে মানে এই 2 মাসের ভিতরে একটা সরকার কোন দেশে, সেটা যেন তেন নির্বাচনের মাধ্যমে যেভাবে আসুক না কেন, এত অজনপ্রিয় হয়ে যেতে পারে। অজনপ্রিয় হওয়ার বিষয়টা বাদ দিলাম, সেটা হয়তো হচ্ছে যাচাইযোগ্য বিষয়, কিন্তু এতগুলো ভুল ডিসিশন নিতে পারে, এতগুলো ব্লান্ডার করতে পারে এবং জনগণকে এত চরম ভোগান্তির ভিতরে ফেলতে পারে, এরকম রেকর্ড কিন্তু নাই। তো তাদের প্রচন্ড তাড়াহুড়া মনে হচ্ছে যে এই যে বললাম এই কারণেই বোয়িং কিনা, রাষ্ট্রের ক্ষতি হয়ে যাবে $2.8 বিলিয়ন, কিন্তু মাঝখান থেকে তারা কমিশন টিকে $1 বিলিয়ন খাবে। এই যে কার্ড ভবিষ্যতে দিতে পারবে কি পারবে না তার কোনো ঠিক ঠিকানা নাই। IMF লোন দিচ্ছে না, IMF অলরেডি স্পেসিফিক্যালি অবজেক্ট করেছে যে এই ধরনের যে আপনার প্রকল্পগুলো আছে সেগুলোর ব্যাপার হচ্ছে টাকা ছাড় করা বন্ধ করার জন্য, আপনার হচ্ছে এই যেরকম বিভিন্ন ধরনের ভর্তুকি হিসেবে যেগুলো দেওয়া হয়। তো আপনি শিওর জানেন না যে আপনি এই কার্ড আদৌ ফিজিবল মানে ম্যাটেরিয়ালাইজ করতে পারবেন কিনা বা ইন ফিউচার। আপনি জানেন আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি কি, আপনার এখন বেতন দিতে হচ্ছে টাকা ছাপায়া,
আর আপনি হচ্ছে জনগণকে এই রকম বিভিন্ন কার্ডের কথা বলছে। তার কারণটা হচ্ছে যে যখনই এই কার্ডের কথা আসবে, সেই কার্ডকে পুঁজি করে একটা ব্যবসা করবে, এই কার্ডকে ব্র্যান্ডিং এর জন্য একটা খরচ করবে এবং বলবে আমরা অনেক কিছু করতেছি। কিন্তু ফাংশনালি অ্যাজ অফ টুডে এই গভর্নমেন্ট এমন একটা সিদ্ধান্ত নিতে পারে না যেটাতে জনগণের ভোগান্তি ন্যূনতম কোনো হচ্ছে হ্রাস ঘটবে। সো এরা প্রতিনিয়ত যেভাবে দেশকে নিয়ে যাচ্ছে, এই সাথে এই জঙ্গিবাদের যে আমরা নতুন উত্থান দেখতে পাইলাম বাংলাদেশের সামনে, আসলে খুব ভয়াবহ, সর্বদিক মিলায় খুবই ভয়াবহ সময় অপেক্ষা করছে।